নমস্কার, আমি খবরের ময়নাতদন্ত নিয়ে চলে এলাম। আজকে কিন্তু কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, তিনি বাজেট ভাষণ কিন্তু দিয়েছেন এবং সেই বাজেট ভাষণ থেকে বেশ কয়েকটি চমক কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেগুলি অত্যন্ত ফলপ্রসূ হবে আগামী দিনে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কেন বাজেট যখন পাস হবে তখন যদি এই যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব সহকারে যদি পাস হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী যে আর্থিক বর্ষ রয়েছে সেখানে কিন্তু বিশাল ছাড় মিলবে। মূলত তার ফলে কিন্তু আয়করের ক্ষেত্রে উপকৃত হবেন চাকরিজীবীরা। তারা সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তারা কিন্তু ব্যাপক একটা সুযোগ নিতে পারবেন। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে যে কর কাঠামো ছিল এবং সেই কর কাঠামো পরিবর্তিত হয়ে নতুন যে কর কাঠামো তৈরি হচ্ছে এবং তাতে কিন্তু দেখা যাবে 12 লাখ টাকা পর্যন্ত বিশাল ছাড় রয়েছে। এমনকি 12 লাখ টাকা পর্যন্ত যারা আয় করবেন তারা বিভিন্ন যে ছাড়গুলি পাবেন, তার ফলে তাদেরকে কোনো আয়কর দিতেও হবে না অনেক ক্ষেত্রে। সুতরাং একটা বড় কিন্তু ঘোষণা আজকে আমরা দেখতে পেলাম বাজেট অধিবেশনের মাধ্যমে এবং শুরুর দিনে এবং বাজেট পেশের মাধ্যমে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আগে সর্বোচ্চ যে আয়কর দিতে হতো ব্যক্তিগত স্তরে সেটা ছিল 30% এবং সেটা দিতে হতো 15 লাখের উপরে যারা বেতন পেতেন তাদের সবাইকে। কিন্তু এখন সেই স্ল্যাব এমনভাবে পরিবর্তিত হলো, ফলে 30 লক্ষ টাকার উপরে যারা আয় করবেন তাদেরকে কিন্তু 30% করে আয়কর দিতে হবে। অত্যন্ত একটা কার্যকরী আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বহুদিন পরে কিন্তু একটা বাজেট এবং সেই বাজেটে কিন্তু আয়করে ব্যাপক ছাড় কিন্তু আমরা দেখতে পেলাম। এই যে বাজেট পেশ হলো, আয়করের যে স্ল্যাব তৈরি হলো, তাতে কিন্তু দেখা যাচ্ছে 4 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় রয়েছে তাদেরকে কোনো ধরনের কোনো কিছু করতে হবে না, এমনি তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদেরকে কোনো রকমের কোনো কর দিতে হবে না, অর্থাৎ আয়কর তাদেরকে দিতে হবে না। যাদের 4 থেকে 8 লক্ষ টাকা আয় হবে তারা কিন্তু 5% কর দেবেন এবং সেই করটাও তাদের দিতে হবে না, কারণ বিভিন্ন যে ছাড়ের প্রক্রিয়া রয়েছে সেই ছাড়গুলির মাধ্যমে সেটি কিন্তু তারা মুকুব হয়ে যাবে সেই কর। এবং আমরা যদি দেখি 8 থেকে 12 লাখ পর্যন্ত কিন্তু 10% কর দিতে হবে এবং 12 থেকে 16 স্ল্যাবে 15% কর দিতে হবে, 16 থেকে 20-তে 20% কর দিতে হবে, 20 থেকে 24 লাখ যাদের আয় তাদেরকে 25% কর দিতে হবে এবং আমরা যদি দেখি 24 লাখের উপরে যারা রয়েছেন আয়কর দিবেন তারা 30%। অর্থাৎ একটা কিন্তু আয়করের ক্ষেত্রে ব্যাপক ছাড় কিন্তু দেওয়া হলো। এর ফলে বহু মানুষ কিন্তু উপকৃত হবে। এবারে যদি আসি তাহলে দেখতে পাবো এই বাজেটে বেশ কয়েকটা দিককে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর, পর্যটন শিল্পকে আমরা যদি দেখি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। মহিলাদেরকে স্বনির্ভর করবার জন্য বিভিন্ন প্রকল্প কিন্তু এই প্রস্তাবনায় রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে 120টি বিমানবন্দর তৈরির যে পরিকল্পনা সেটাও কিন্তু রয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নতুন যে প্রক্রিয়া বাজেটের মাধ্যমে আমরা প্রস্তাবনা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে 36টি ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেখানে কিন্তু 0% কর লাগবে। এতদিন পর্যন্ত আমরা বলতাম যে ওষুধের উপরে, বিশেষত জীবনদায়ী ওষুধের উপরে কেন কর থাকবে, এবং সেই জায়গাটাকে কিন্তু মান্যতা দিয়েছে এবারের যে সরকারের অর্থমন্ত্রী। তিনি কিন্তু 36টি ওষুধের ওপর থেকে সম্পূর্ণভাবে কিন্তু কর তুলে নিয়েছেন, যাকে সাধুবাদ না জানিয়ে কিন্তু আমরা পারছি না। তবে এই যে বিপুল পরিমাণের আমরা যদি দেখি তাহলে যে বাজেট করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে বরাদ্দ করতে হয়েছে, এর ফলে কিন্তু রাজস্ব ঘাটতিও হবে। অর্থাৎ এবারের যে বাজেট, সেই বাজেটে কিন্তু দেখা যাচ্ছে 4.8%
অর্থাৎ এর যে পরিমাণ, বিপুল পরিমাণে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রাজস্ব ঘাটতি হবে। এই ঘাটতি কিভাবে মেটাবে সেটা কিন্তু আগামী দিনে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে মোটের উপরে যদি আমরা বাজেট বিশ্লেষণ করি, প্রাথমিকভাবে যদি আমরা বাজেট বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই বাজেটকে একটা ইতিবাচক বাজেট বলা হবে। কারণ এই বাজেটের মাধ্যমে কিন্তু যেহেতু আমরা যদি দেখতে পাচ্ছি আয়করের ছাড়, অর্থাৎ মানুষের কাছে কিন্তু একটা টাকা চলে আসবে যেটা এতদিন কর হিসাবে তাদেরকে দিতে হতো, এবং এই যে কর মুক্ত হওয়ার ফলে মানুষের হাতে প্রচুর টাকা থাকবে এবং সেই টাকা কিন্তু তারা বাজারে বিভিন্নভাবে খরচা করবেন, জিনিসপত্র কিনতে থেকে শুরু করে। সুতরাং তার যে সুপ্রভাব, তার কিন্তু একটা আমরা যদি দেখি ভারতীয় অর্থনীতি, তাতে কিন্তু পড়বার সম্ভাবনা রয়েছে। এই বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ দিক যদি দেখি তাহলে দেখতে পাবো বেশ কয়েকটি আইটেমের উপরে, বিশেষত যেগুলি ভারতে তৈরি হচ্ছে তার উপরে কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে। পোশাক শিল্পেও কিন্তু বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হচ্ছে। আমরা জানি বর্তমান পরিস্থিতিতে দেশ সে কিন্তু একটা টালমাটাল অবস্থা চলছে এবং বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ বাজার দখল করে রয়েছে, সেটা হচ্ছে পোশাক শিল্পে। এবং ভারতেও কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আসতো এবং ভারত কিন্তু সেই পোশাক ভারতীয়রা কিন্তু ব্যবহার করতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এই যে অরাজক পরিস্থিতি, তার সুযোগে কিন্তু ভারত সরকারের কিন্তু একটা উদ্যোগও দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি বিভিন্ন দেশ তারা কিন্তু বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাচ্ছেন এবং ভারতের বিভিন্ন যে কাপড় শিল্প রয়েছে সেখানে কিন্তু তারা বরাত দিতে শুরু করেছে। সেখানে 24 ঘন্টা প্রায় কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে বস্ত্র শিল্পের উপরে ব্যাপক ছাড় দেওয়ার ফলে ভারতীয় বস্ত্র শিল্প একটা উন্নতির বা উত্তরণের একটা বড় জায়গা পাবে। সেটা কিন্তু এবারের বাজেটে আমরা লক্ষ্য করছি এবং এর যদি সুযোগ আমরা নিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে বস্ত্র শিল্পে ভারত বিশ্বে 1 নম্বর জায়গাতে যে চলে আসবে তার কিন্তু একটা আগাম অনুমান আমরা করতে পারি। এই বাজেটকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একটা সুদূর প্রসারী প্রভাবের জন্য বাজেট করা হয়েছে এবং এই বাজেটে আরও গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্যকে। মেডিকেল কলেজগুলিতে এখন অনেক বেশি সংখ্যায় কিন্তু ছাত্র ভর্তি করা হবে, অর্থাৎ ডাক্তার নিতে যারা পড়ুয়ারা থাকবেন তারা কিন্তু আগামী দিনে আমরা যদি দেখি তাহলে ডাক্তার হয়ে দেশের মানুষের কিন্তু সেবা করবার একটা সুযোগ পাবে। আগে যে পরিমাণ ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে ইউক্রেনের সাথে রাশিয়ার যখন সমস্যা তৈরি হয়েছিল, বহু মানুষ যারা রাশিয়াতে বা ইউক্রেনে যে বিশেষত যারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন তারা কিন্তু সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যা বা বাংলাদেশে অনেকে কিন্তু ডাক্তারি পড়তে চান, সেই সমস্যা যাতে না হয় ভারতের যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু বেশি পরিমাণে এবার থেকে ভর্তির সুযোগ মিলবে। সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। প্রাথমিকভাবে আমার যে কয়েকটি দিকের আমার মনে হয়েছে যে খুব ভালো দিক, সেগুলি নিয়ে বিশ্লেষণ করলাম। আগামী দিনে কিন্তু আরও বিশ্লেষণ আসবে। প্রাথমিক যে বিশ্লেষণ সেটা কিন্তু আমি এই মুহূর্তে খবরের ময়নাতদন্তের মাধ্যমে তুলে ধরলাম। আগামী দিনে এর বিস্তারিত আলোচনা বা আলোকপাত বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু করবেন এবং তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন ভালো দিক খারাপ দিক সমস্যাটা নিয়ে। আমার এই বাজেটে মোটামুটিভাবে কিন্তু মনে হয়েছে খুব ভালো বাজেট হয়েছে। শুধু আমার একটা বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, এই প্রায় 5% কিন্তু রাজস্ব ঘাটতি হচ্ছে। এই ঘাটতির টাকাটা আসবে কোত্থেকে সেটা নিয়ে কিন্তু সরকারকে আগামী দিনে ভাবনা চিন্তা করতে হবে বা তারা নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা রয়েছে, সেটাই কিন্তু দেখবার জন্য রইলাম। আজকের খবরের ময়নাতদন্ত এখানেই শেষ করছি। নমস্কার।